নমস্কার, প্রাইম ডেস্কে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ। শুরুতেই আজকে খার্চি পুজো উপলক্ষে গোটা রাজ্যবাসী এবং আমাদের যারা দর্শক বৃন্দরা রয়েছেন প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা। আজকে বেশ কয়েকটা বিষয়ের উপর নজর রাখবো, কিন্তু গোটা বিষয়গুলোর দিকে যাওয়ার আগেই দেখে নেব এক ঝলকে আজকের টপ প্রাইম নিউজ। শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পূজা। পুরাতন আগরতলা 14 দেবতা বাড়িতে রাজন্য আমল থেকে প্রথা অনুযায়ী নিয়ম মেনে শুরু হলো খার্চি পুজো। 7 দিন ব্যাপী চলবে এই পুজো। আগরতলার পুরাতন চতুর্দশ দেবতা বাড়িতে ঐতিহ্যবাহী খার্চি পূজার উদ্বোধন করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মন্ত্রী রামপদ জমাতিয়া, মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। পিটি ঊষা সহ 4 জনকে রাজ্যসভায় মনোনীত করল বিজেপি। গেরুয়ার দক্ষিণ নজর নিয়ে চলছে জল্পনা। ব্যক্তিগত জীবনে দ্বিতীয় পর্ব শুরু করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন এই কৌতুক শিল্পী। 48 বছর বয়সী ভগবন্ত মান গাঁটছাড়া বাঁধলেন 32 বছরের চিকিৎসক গুরপ্রীত কৌবেরের সাথে। কি রান্না করব জিজ্ঞাসা করায় স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে স্বামী। উদয়পুর দাতারাম এলাকার এই ঘটনা। বৃদ্ধা মায়ের 16 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মেয়ের বিরুদ্ধে প্রায় 16 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। তার এই অসহায় বৃদ্ধা নিজের ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অতিরিক্ত গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জনজীবন নাজেহাল। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী এবং সকলেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকারের কাছে আবেদন করেন যাতে গ্যাসের দাম কমানো হয়, তাতে খেয়ে পড়ে বেঁচে থাকা কিছুটা হলেও সম্ভব হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় যে সমস্যাগুলি এখনও রয়ে গিয়েছে, চীনের কাছে তা দ্রুত সমাধানের কথা বলল ভারত। দুদেশের বিদেশমন্ত্রী আজ বালিতে G20 শীর্ষ বৈঠকের পাশে আলাদা ঘণ্টাখানেক বৈঠক করেন। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উদয়পুর রেল স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে। বারাণসী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কোভিড মহামারী থেকে ভারত কেবল দ্রুত সুস্থ হয়ে ওঠেনি, এটি বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম হয়ে উঠেছি। 14 দেবতা বা খার্চি পুজো, বা আমরা অনেকে বলে থাকি 14 জন দেবতার পুজো, অনেকেই বলি খার্চি মেলা। এই গোটা বিষয়ে বা এই উৎসব মূলত হয়ে থাকে 14 জন দেবতার পুজোকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে এটা ত্রিপুরীদের উৎসব হলেও বর্তমানে সব ধর্মের মানুষ সমানভাবে এতে অংশগ্রহণ করেন। এটি সাধারণত ইংরেজি মাসের জুলাই অগাস্টের দিকে হয়ে থাকে। এই পুজো খার্চি শব্দের আক্ষরিক অর্থ হলো খার উচি। খার কথার অর্থ হলো পাপ এবং চি কথার অর্থ হলো পরিষ্কার বা মোচন করা। এক কথায় পাপ মোচন করা। 3000 বছর আগে এই পুজোর প্রচলন হয়েছিল এবং বর্তমানেও তা সমান আঙ্গিকে চলছে। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতার বাড়িতে আজ থেকে 7 দিনের খার্চি পুজোর শুরু হয়েছে। তা চলবে 7 দিন পর্যন্ত। চতুর্দশ দেবতা ত্রিপুরা রাজাদের কুল দেবতা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে পুজো শুরু হয়। এদিন ভোরে 14 জন দেবতাকেই হাওড়া নদীতে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। চতুর্দশ দেবতার কোনো অবয়ব নেই, শুধুমাত্র তাদের মুখ অর্থাৎ তাদের যে মুখমণ্ডল রয়েছে সেগুলোকেই পুজো করা হয়। চতুর্দশ দেবতার সঙ্গে যে পুরোহিত যুক্ত থাকে, অর্থাৎ এই 14 জন দেবতাকে যারা পুজো করে তাদেরকে চন্তাই বলা হয়। এই পুজো মূলত ত্রিপুরার রাজ পরিবার এবং ত্রিপুরী রাজ চন্তাইদের পৃষ্ঠপোষকতায় চলে আসছে। চন্তাই কথার অর্থ হচ্ছে পূজারী বা পুরোহিত। রাজ চন্তাইরা বংশ পরম্পরায় নির্বাচিত হয়ে আসেন। 1949 সাল থেকে চুক্তি অনুযায়ী পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন সরকার, অর্থাৎ যে রাজ্য সরকার থাকেন, রাজ্য সরকার এই গোটা উৎসব বা মেলা বা পুজোর যে খরচ তা বহন করে থাকেন। ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে উপজাতি মানুষ পুজোয় ভিড় জমান। এবার আসা যাক এই যে মূর্তিগুলো বা এই যে 14 জন দেবতার বিগ্রহ বা মূর্তি বা তাদের যে মুখমণ্ডল রয়েছে, সেই 14 জন দেবতার মুখমণ্ডলের কি কি পরিচয় রয়েছে। আমরা যদি বিগ্রহ পরিচয়ের দিকে যাই, অর্থাৎ এই 14 জন দেবতার যে মুখ অবয়ব রয়েছে সেই 14 জন দেবতার মুখ অবয়বের দিকে যদি যাই, এই 14 জন দেবতা মন্দিরে অষ্টধাতুর নির্মিত এই দেবদেবীরা হলেন হর অর্থাৎ শঙ্কর, উমা অর্থাৎ শঙ্করী, হরি অর্থাৎ বিষ্ণু,
মা অর্থাৎ লক্ষ্মী, বাণী অর্থাৎ সরস্বতী, কুমার মানে কার্তিকেয়, গণপতি অর্থাৎ গণেশ, বিধি মানে ব্রহ্মা, খবা মানে পৃথিবী, অদ্ধি মানে সমুদ্র, ভাগীরথী অর্থাৎ গঙ্গা, শিখি তার অর্থ হচ্ছে অগ্নি, কামদেব অর্থাৎ প্রদ্যুম্ন ও হিমাদ্রি অর্থাৎ হিমালয় পর্বত। হর, উমা, হরি এই তিন দেবদেবী নিত্যদিন পূজিত হন। অর্থাৎ এই 7 দিনের যে খার্চি পুজো হয়ে থাকে বা চতুর্দশ দেবতার পুজো হয়ে থাকে, এই 7 দিন 14 জন দেবতারই পুজো হয়। কিন্তু বাকি দিনগুলোতে অর্থাৎ সারা গোটা বছর এই 7 দিন বাদ দিলে বাকি দিনগুলোতে শুধুমাত্র 3 জনের পুজো হয়। তারা হলেন শঙ্কর, উমা এবং হরি। এই 3 দেবদেবীর নিত্য তারা পূজিত হন। কিন্তু আষাঢ় মাসের শুক্লাষ্টমীতে একত্রিতে পূজিত হন 14 জন দেবতা। 14 দেবতা হলেন ত্রিপুরী জনগণের পূর্বপুরুষের কুল দেবতা। কবে থেকে ত্রিপুরা বা ত্রিপুরীরা 14 দেবতার পুজো করত তা রহস্যের আড়ালে। এটি ত্রিপুরী জনগণের আদি ইতিহাসের সাথে কিভাবে যুক্ত হতে পারে, এই 14 দেবদেবীর উৎপত্তি নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। দেবতা এবং দেবী উভয়ই আছেন, যারা সকলেই পরোপকারী দেবতা। এই দেবতারা ত্রিপুরী জনগণের মঙ্গল, শান্তি, সমৃদ্ধি এবং শত্রুদের বিরুদ্ধে বিজয়ের জন্য আশেপাশে ছিলেন। এই দেবতাদের কৃপায় ত্রিপুরী জনগণ বহু শতাব্দী ধরে বাংলা, আসাম এবং তার আশেপাশে অর্থাৎ সমগ্র পূর্বাঞ্চলের বিশাল অংশ শাসন করতে সক্ষম হয়েছিল। রাজকীয় ইতিহাস ত্রিপুরা রাজমালা অনুসারে এই 14 দেবতাকে ত্রিপুরার রাজারা অনাদিকাল থেকে পুজো করে আসছিলেন। পিতা দৈত্যের মৃত্যুর পর রাজা ত্রিপুরার সিংহাসন আরোহণ করেছিলেন। ত্রিপুরার সমস্ত রাজাদের মধ্যে তিনি ছিলেন সবচাইতে বেশি পরাক্রমশালী। ত্রিপুরার সিংহাসনে আরোহণের পর এবং প্রতিবেশী সমস্ত রাজাদের বশীভূত করার পর তিনি অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধির পরিবর্তে ঈশ্বর বলে মনে করেছিলেন। তিনি তার সমস্ত প্রজাদের কোনো দেবতার উপাসনা না করার জন্য বলেছিলেন, বরং সমস্ত প্রজাকে অবশ্যই তাকে এবং তার দেবতার পুজো করতে হবে। তিনি অত্যাচারী, নিষ্ঠুর, অহংকারী এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন বলেই রাজমালায় এই গোটা বিষয়গুলো রয়েছে। রাজা ত্রিপুরের অত্যাচারে ত্রিপুরার জনগণ অসহিষ্ণু হয়ে ওঠে এবং ভগবান শিবের কাছে তারা প্রত্যেকেই ভিক্ষা করেছিলেন ত্রিপুরের লোহার হাত থেকে রক্ষা করতে বলে। ভগবান শিব রাজা ত্রিপুরের সামনে হাজির হয়েছিলেন এবং তাকে ভৎসনাও করেছিলেন বলে অভিহিত আছে। মানুষের প্রতি নির্দয় ও দমনকারী না হতে বলেন, কিন্তু ত্রিপুর তার আচরণ পরিবর্তন করবে না। তাই অবশেষে ভগবান শিব রাজার সামনে হাজির হন এবং তার ত্রিশূল দিয়ে ত্রিপুরকে বধ করেন, এমনটাই পৌরাণিক মতে উল্লেখিত রয়েছে। রাজা ত্রিপুরের মৃত্যুর পর ত্রিপুরীতে চরম অনাচার, নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। আইনের শাসন ছিল না, রাজা ছিল না, বেসামরিক প্রশাসন ছিল না। তারপর লোকের আবার ভগবান শিবের কাছে গেলেন, এই অরাজকতা থেকে মুক্তি চাইলেন। সেই সময় ভগবান শিব ত্রিপুরের বিধবা রানী হীরাবতীকে বলেছিলেন 14 দেবতার মন্দির পুনঃপ্রতিষ্ঠা করতে এবং প্রতিদিন পূজা দিতে। খার্চি উদযাপন শ্রাবণ মাসের 8 চন্দ্র দিনে এক টানা 7 দিন 14 দেবতার পুজো করতে, তাহলেই কেবল রানীর একটি পুত্র হবে, যে হবে ত্রিপুরার শ্রেষ্ঠ রাজা। তার নাম হবে ত্রিলোচনা, কারণ তার মতো তৃতীয় চোখ থাকবে। তার আশীর্বাদে জন্ম নেওয়ায় তাকে শিবরাই বা সুব্রিয়াও বলা হবে, অর্থাৎ রাজা। তাই রাজা ত্রিলোচনের আগেও 14 দেবতার পুজো করা হতো, কিন্তু তিনি খার্চি ও 14 দেবতার পূজার প্রচলন করেন। অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে তার স্বামী ত্রিপুরের মৃত্যুর পর দুঃখিত হয়ে কেবল শিবের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। একদিন সে নদী ঘাটে স্নান করতে যাওয়ার সময় বট গাছের ঢাল থেকে কান্নার শব্দ শুনতে পান। তিনি তাদের দিকে তাকিয়ে দেখলেন
যে সেখানে 14 দেবতা ভয় পেয়ে তার সাহায্য চেয়েছিলেন। গাছের নিচে একটি মহিষ তাদের তাড়া করছিল, যা দেখতে হিংস্র ছিল। দেবতারা তাকে তার মহিষের উপর ঋষার মাধ্যমে বলেছিলেন যাতে এটি শান্ত হয়। তিনি সেই অনুযায়ী কাজও করেছেন এবং মহিষটি জায়গা ছেড়ে দিয়েছিল। তারপর দেবতারা রানীকে তাদের নিয়ে যেতে এবং তার জাতিগত দেবতা বা কুল দেবতা হিসেবে পুজো করতে বলেছিলেন এবং সেই থেকে 14 দেবতাকে ত্রিপুরী জনগণ পুজো করে আসছিল। অর্থাৎ এই যে দুটো কাহিনী এই মুহূর্তে আমি আপনাদের বলার চেষ্টা করলাম, গোটাটি কিন্তু পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে এবং গোটা বিষয়টি নির্ভর করছে স্পেকুলেশন, অর্থাৎ তখনকার সময়ে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিত্তি করে গোটা বিষয়গুলোকে নিয়ে কিন্তু একটা গল্প রচনা। অর্থাৎ কিভাবে এই চতুর্দশ দেবতার পুজো শুরু হলো, কিভাবে চতুর্দশ দেবতারা মন্দিরে গেলেন, কিভাবে এই 14 জন দেবতার বিগ্রহ একসঙ্গে পূজিত হয়, কিভাবে তার নিয়ম শুরু হয়েছিল বা কবে থেকে তার নিয়ম শুরু হয়েছিল। অর্থাৎ দুটো ঘটনাতেই কিন্তু রাজা ত্রিলোচনের একটা বিশেষ ভূমিকা এই জায়গাতে রয়েছে বলেই কিন্তু ধরে নেওয়া যায় এই খার্চি পুজো উৎসবের সূচনাকে ঘিরে। অর্থাৎ আজকে থেকে এই খার্চি পুজো শুরু হলো, আগামী 7 দিন পর্যন্ত থাকবে এবং এই খার্চি পুজোতে বেশ জাঁকজমকভাবেই গোটা বিষয়টির আয়োজন করা হয়েছে। 7 দিন মেলার আয়োজন করা হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই এই উৎসবে মিলিত হবেন। এবারে আমরা যে পরের খবরটির দিকে নজর রাখব, রাজ্যসভার দিকে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যসভায় বেশ কয়েকজন সাংসদ তারা রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন, অর্থাৎ মনোনীত হন। যেভাবে লোকসভায়ও মনোনীত হয় ঠিক সেইভাবে রাজ্যসভাতেও রাষ্ট্রপতি কর্তৃক বেশ কয়েকজন সদস্য মনোনীত হয়। 26 জানুয়ারি 1950 সালের এই তারিখে ভারতের সংবিধানের 4th তফসিল অনুসারে রাজ্যসভায় 216 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল, যার মধ্যে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে হবে এবং অবশিষ্ট 204 জন বিভিন্ন রাজ্য, অর্থাৎ ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই বিভিন্ন রাজ্য থেকে তারা প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়ে আসবেন। ভারতের সংবিধানে রাজ্যসভার বর্তমান অনুমোদিত সংখ্যা 250, যা সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বাড়ানোও যেতে পারে। যাই হোক, জনগণের প্রতিনিধিত্ব আইন 1951 সাল অনুসারে বর্তমান সংখ্যা 245 সদস্য, যা আইনটি সংশোধন করে 250 পর্যন্ত বাড়ানো যেতে পারে, যার মধ্যে 233 জন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। রাজ্যসভার 12 জন মনোনীত সদস্য হলেন এমন ব্যক্তি যারা বিশেষ ক্ষেত্রে বিশিষ্ট এবং বিশেষ ক্ষেত্রে সুপরিচিত অবদানকারী, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রেই তারা নিজেদের পরিচিতি বা তাদের খ্যাতি রয়েছে বা তাদের নাম রয়েছে। বিশিষ্ট সুরকার ইলাইয়াজা, প্রাক্তন অলিম্পিয়ান পিটি ঊষা সহ 4 জনকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় মনোনীত সদস্যদের অভিনন্দন জানিয়ে টুইটও করেছেন। প্রত্যেক ভারতীয়কে এরা অনুপ্রেরণা দিয়েছেন বলে অভিমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে যে 4 জনকে বিজেপি সরকার রাজ্যসভায় পাঠাচ্ছে তারা 4 জনই হলেন দক্ষিণ ভারতের। রাজনৈতিক মহল বলছে রাজ্যসভার মনোনীত সদস্য বাছাইয়ের ক্ষেত্রেও নিখুঁত রাজনৈতিক পরিকল্পনা করেছে বিজেপি। উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের অধিকাংশ এলাকা দখলের পর এবার বিজেপির লক্ষ্য দক্ষিণ ভারতে। সে কারণেই দক্ষিণের ব্যক্তিত্বদের বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত বুধবারই মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মুখতার আব্বাস নকভি এবং RCP সিং, কারণ বৃহস্পতিবার তাদের রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে। তাই তার আগেই 4 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত সদস্য করা হলো। 4 জনই স্ব ক্ষেত্রে অসামান্য কাজ করেছেন। দেশে তথা বিশ্বে নিজেদের কর্মকাণ্ডে ভারতের মাথা উঁচু করেছেন। 4 জনের মনোনয়নে রাজনৈতিক বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে। আগামী দিনে দক্ষিণের 4 রাজ্যে সংগঠন বৃদ্ধিতে এই 4 জনের মনোনয়ন সাহায্য করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
যেমন ইলারাজা তামিলনাড়ুর লোক, উষা কেরলের লোক, প্রসাদ তেলেঙ্গানার এবং হেগ্গারে কর্ণাটকের লোক। সংসদের উচ্চকক্ষে রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা হলো 12 জন, যদিও বর্তমানে 7টি আসন শূন্য রয়েছে। ওই শূন্য আসনে কারা মনোনীত হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। গত মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ করেছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ করার পরেই জল্পনা চলছিল মহারাজ কিংবা তার স্ত্রী ডোনা গাঙ্গুলি রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে পাঠাতে পারে বিজেপি, অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিতে পারে। যদিও রাজনীতিতে আসার জল্পনা তখনই উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। অর্থাৎ আপাতত বলা যেতে পারে বিজেপি তারা কিন্তু গোটা দেশের দিকে যেভাবে তারা নজর রেখেছেন, ঠিক একইভাবে পূর্ব, পশ্চিম এবং অন্যান্য ভারতের অন্যান্য অঞ্চলগুলোর পাশাপাশি এবার কিন্তু দক্ষিণ ভারতের দিকে একটা বিশেষ গুরুত্ব দিয়ে তারা দেখছেন। আজকের এই প্রাইম ডেস্ক আমরা এখানেই শেষ করব আপাতত, কিন্তু আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সঙ্গে আমি থাকবো হাজির প্রাইম ডেস্ক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।